প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনীর চাপ মুক্তের নাটকও ডক্টর ইউনূসকে রক্ষা করবে না, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নাটক মঞ্চায়ন হতে দেখলাম। এই পদত্যাগ নাটকটি আসলে কেন, কি কারণে? আপনারা খেয়াল করেছেন নিশ্চয় যে গত বুধবার সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে এবং সেই অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের আলাপ হয়েছে এবং এই আলাপটি যমুনা পর্যন্ত, সরকার পর্যন্ত এবং দেশের সাধারণ জনগণ পর্যন্ত আলাপের বিষয়বস্তুটা জেনে গেছে। এই আলাপ যখন হচ্ছে তখন ডক্টর ইউনূস আসলে ভয় পেয়ে গেছেন, আশঙ্কা করেছেন যে আমারও কি তাহলে 5 অগাস্ট বিগত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার বা আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছিল, সেনা অনাস্থা থেকেই তো পতনটা হয়েছিল, তাহলে কি আমারও সেই ধরনের পরিণতি হতে যাচ্ছে? এই পরিস্থিতিটা আঁচ করে ডক্টর ইউনূস অত্যন্ত কৌশলী মানুষ। কতটা কৌশলী মানুষ, এদেশের মানুষকে কতটা শোষণ করেছে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রত্যেকটা বিষয় যদি বিশ্লেষণ করেন, যে আজকে ফোনে যে কথা বলেন, আমি তার আগে একটু বলে নেই তার শোষণের। আজ থেকে ধরুন 97-98 সালে গ্রামীণ ফোন এসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকমের মালিকানা নরওয়ের প্রতিষ্ঠানের সাথে। একটা 20 টাকা দিয়ে একটা সিম কার্ড তৈরি করা হয়। সেই 20 টাকার সিম আপনাদের কাছে কত করে বিক্রি করেছে একবার চিন্তা করুন তো। একদম শুরুতের হিসাব বাদ দেন, তারপরেও ধরুন 2003-04 সালের দিকে একটা সিম কার্ড বিক্রি করেছে 6000 টাকা, 5.5 থেকে 6000 টাকা, 20 টাকার একটা সিম কার্ড। জাস্ট সংযোগ, এই টাকাটা করে বিক্রি করে তার পকেটে ঢুকেছে এবং বিদেশে পাঠিয়েছে বিদেশিদের কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন শোষণকারী এবং এমন কৌশলী, সেই কৌশলী লোকটা বুঝতে পেরেছে যে তার পরিণতিটাও ভয়াবহ দিকে যাচ্ছে। এখন কি করতে হবে? বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় একটা নাটক মঞ্চায়ন করো। দেখুন, নাটক আরো কেন, তার স্বাভাবিক কাজকর্ম কিন্তু বন্ধ হয়নি। বুধবার সেনা বৈঠকের পরে বৃহস্পতিবারে ডক্টর ইউনূসের যে স্বাভাবিক কার্যক্রম যেগুলো ছিল, উপদেষ্টা পরিষদের বৈঠক, মন্ত্রী পরিষদের বৈঠক যেটি হয়, এই মন্ত্রী পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এবং এই সিদ্ধান্তগুলো পরবর্তীতে সংসদে পাস হয়। এখন সেটি উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এই বৈঠকটি এতটা গুরুত্বপূর্ণ। এই বৈঠকে 5টি গুরুত্বপূর্ণ আইন পাশ করেছেন এবং বৈঠকের পরে দিনের দ্বিতীয়ার্ধ থেকে তিনি শুরু করেছেন পদত্যাগ নাটক। উপদেষ্টা পরিষদ দিয়ে বিস্তার লাভ ঘটিয়েছেন এবং সন্ধ্যায় ডক্টর ইউনূসের রাজনৈতিক দল এনসিপির নেতা যখন তার সঙ্গে দেখা করতে গেলেন, সেই এনসিপি নেতাকে বললেন যে তুমি এমন একটি বার্তা দিয়ে দাও যে আমি পদত্যাগ করতে মনস্থির করেছি। এবং এই আলাপটি কিন্তু ডক্টর ইউনূস একদম নিজেদের খুব কাছের কিছু লোকের মধ্যে সীমিত করে রেখেছিলেন, সার্বিকভাবে বিস্তার করে এই নাটকটি করেননি, যার কারণে ব্যাপক সার্বিক লোকজনের মধ্যে ডক্টর ইউনূস পন্থী, এনসিপি পন্থী বা জামাত পন্থী, তাদের মধ্যে কিন্তু কান্নার রোল পড়ে গিয়েছিল। তারা ভেবেছিল বিষয়টা সত্যি সত্যি, কিন্তু আসলে তো ছিল এটি নাটক। এই নাহিদ ইসলাম এটি বিস্তার লাভ করিয়ে দিলেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইছে। সেই বৃহস্পতিবার সন্ধ্যা, রাত, মধ্যরাত পর্যন্ত জল্পনা কল্পনা, ডক্টর ইউনূসকে বোঝানো। আবার দেখুন শুক্রবারে এক অনুষ্ঠানে গিয়ে এক উপদেষ্টা আর এক বার্তা দিলেন যে শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি। রিজওয়ানা হাসান বন ও পরিবেশ উপদেষ্টা একদিকে নাটক করছেন, আবার আরেকদিকে আরেক উপদেষ্টা বলছেন আমরা নির্বাচনের জন্য দায়িত্ব নেইনি। এইভাবে বৃহস্পতিবার চললো, শুক্রবার চললো, শনিবার এলো। শনিবারে আবার জাতীয় অর্থনৈতিক পরিষদ, এটি খুব সরকারের একটা গুরুত্বপূর্ণ পরিষদ, এখানে বিশেষ করে বাজেটারি আলাপ হয়, অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ে আলাপ হয়, বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলাপ হয়। সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
সেই বৈঠক শেষে আরেকজন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি পরিকল্পনা উপদেষ্টা, তিনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছেন না বা পদত্যাগ করছেন না, তিনি থাকছেন, উপদেষ্টা পরিষদে থাকছে। এটি আসলে সম্পূর্ণ একটি নাটক ছিল এবং এটি আমি খানিকটা গতকালকেই বলেছি যে এটা সেনা চাপ থেকে রক্ষা পাবার জন্য, অন্য কারো চাপ নেই। আমি রাজনৈতিক দলের কথা বলবোই না, যদি বিএনপি মাঠে আছে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি আন্দোলনরত আছে, সাময়িক স্থগিত করেছে। বিএনপি ক্ষমতার কারণে, ক্ষমতা যদি তাকে দেওয়া হয়, দেওয়ার যদি নিশ্চয়তা দেওয়া হয়, বিএনপি ম্যানেজ হয়ে যাবে। আমি বিএনপির কথা বলছি না, বলছি যে সেনাবাহিনীর চাপ আসলে অফিসার্স অ্যাড্রেসে যে বিষয়গুলো আলাপ হয়েছে সেগুলো কিন্তু একদম গুরুতর। নির্বাচনটা দ্রুত হতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। করিডোর নিয়ে আলাপ হয়েছে, বন্দর নিয়ে আলাপ হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। এই যে চাপটা, এই চাপটা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনস্তাত্ত্বিক চাপ শুরু হয়ে গেছে। সেনাবাহিনী সরাসরি তাকে না বললেও তিনি চাপ অনুভব করছেন। এই চাপ থেকে তিনি একটি সিম্প্যাথি পাবার আশা করছেন, প্রত্যাশা করছেন। কিন্তু তিনি কি সেনাবাহিনীর কিংবা দেশের আপামর জনগণের সিম্প্যাথি পাবেন এই নাটকটি করে? আসলে পাবেন না। গত 10 মাসে তার কর্মকাণ্ড সিম্প্যাথি পাবার মতো নয়। তার যারা অনুসারী, এনসিপি, জামাত বা এই যারা, তাদের যে সিম্প্যাথি, তাদের সিম্প্যাথি তার প্রতি থাকবেই। তাদের বাঁচা মরার প্রশ্ন আছে, তাদের ডক্টর ইউনূসকে রাখতেই হবে, নইলে তাদের ওই যে আমি বললাম বাঁচা মরার প্রশ্ন আছে। কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর, সেনাবাহিনীর সিম্প্যাথি কিন্তু অর্জন করা সম্ভব হবে না। ডক্টর ইউনূস এরই মধ্যে শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন, বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে, আজকে কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন এবং আজকে সর্বদলীয় বৈঠকও করবার, এগুলো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হয়, করবার আলাপ শোনা গিয়েছিল। আদৌ হবে কিনা বা চেঞ্জ হবে কিনা সেটি সময় বলতে পারবে। তো এই অবস্থায় সার্বিক বিচারে গতকালকে যেটি হলো যে পুরনো গান নতুন ভাবে আবারও নতুন করে গাওয়া শুরু করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে নির্বাচন ইস্যুতে কাউকে ডক্টর ইউনূস সুস্পষ্টভাবে আশ্বাস দেননি বা কিছু বলেননি। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। অর্থাৎ তারা এই নাটকটা করে আবারও আগের অবস্থানে ফিরে এসছেন, এটি প্রতীয়মান হচ্ছে। তো যত নাটকই করুন না কেন, আসলে শেষ বিচারে রক্ষা হবে না। সেনাবাহিনী আপনাকে ছাড়বে না, সেনাবাহিনী আপনাদেরকে ছাড়বে না। আপনাদের এই বছরের মধ্যেই নির্বাচন হবে, এটি এক প্রকার নিশ্চিত। নাটক করে রক্ষা পাবেন না। আরেকটি জিনিস লক্ষণীয়, আরেকটি জিনিস কিন্তু খেয়াল করুন, মিডিয়া কিন্তু ঘুরে যাওয়া শুরু হয়ে গেছে। মিডিয়ার প্রবল শক্তি আছে। মিডিয়ার গলা বন্ধ করে, কণ্ঠ বন্ধ করে রাখা হয়েছে। গতকালকে কিছু ঘটনা ঘটেছে, পরশুদিন কিছু ঘটনা ঘটেছে। পরশুদিন থেকে একটি পত্রিকা আমার চোখে পড়লো, যে কালের কণ্ঠ ডক্টর মোহাম্মদ ইউনূসের নানা রকম অতীতের অনিয়মগুলো সামনে আনছে। গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে। গতকাল সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকের একটা সাংবাদিক সম্মেলন ছিল। সেই সাংবাদিক সম্মেলনে মিডিয়া উপস্থিত ছিল না, মাত্র 5 জন সাংবাদিক উপস্থিত ছিল। অর্থাৎ মিডিয়াও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে এবং পরিস্থিতি যে ঘুরে যাবে, যতই নাটক করুন, যতই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করুন কিংবা যত সর্বদল বৈঠক করুন, লাভ হবে না। এবং ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গতকালকে একটা হুমকি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, যে এখতিয়ার বহির্ভূত আলাপ, অন্য নানা পয়েন্ট আছে এই বিবৃতিটাতে। আমি গতকালকের আলাপেও বলেছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে সেনাবাহিনীকে ডাইরেক্ট হুমকি দেওয়া হয়েছে যে এখতিয়ার বহির্ভূত আলাপ, এই এখতিয়ার বহির্ভূত আলাপগুলোর কথা সেনাবাহিনী নিয়ে ডক্টর ইউনূস পন্থীরা কয়েকদিন ধরেই বলছে। গতকাল রীতিমতো বিবৃতি দিয়ে বলা হয়েছে যে সরকারের কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোন জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবেন? দেশের সকল জনগণ, দেশের আপামর জনগণ কি ডক্টর ইউনূসের সাথে আছে? নেই তো। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস যতই নাটক করুন না কেন, অন্ততপক্ষে সেনাবাহিনী ছেড়ে দেবেন। আমি গতকালকে বলেছি, আবারও এই ভিডিওটা করলাম এই জন্যই যে যত নাটক করুন না কেন, হয়তো আজকে কালকেই আপনি যাবেন না, তবে আপনার যেতে হবে।
এবং এই কথাটাও আমি বলে রাখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আগামী নির্বাচন করতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে। যত নাটকই করুন না কেন, বারবারই বলছি যে যত নাটক করুন না কেন, কাজে নাটক করে পার পাওয়া যাবে না। এই প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এবার সরকারি কর্মচারীদের নিয়ে মহা বিপদে ডক্টর ইউনূস, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গত কদিন যাবৎ ডক্টর ইউনূসের পদত্যাগ নাটক চলছে। এই নাটকের মধ্যে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 5টি অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ, সরকারি চাকরির একটি কালো আইন ফিরে এনেছে ডক্টর ইউনূস। যে সময় পদত্যাগ নাটক, এই সময় ডক্টর ইউনূস পন্থীরা ভাবছেন যে এটি নিয়ে শোরগোল হবে না। একটা কালো আইন, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের চাকরি খুব সহজে চাকরি থেকে বরখাস্ত করা যেত না, কিন্তু এই আইনটার মাধ্যমে, এই আইনটা আজ থেকে 45 বছর আগের 1979 সালের সামরিক শাসন, সেই সময় জিয়াউর রহমানের সামরিক শাসনকালের একটা কালো আইন, সেই আইনটা ফিরিয়ে আনা হয়েছে এই অধ্যাদেশটির মাধ্যমে। এতে করে এমন আইন কি সরকারি কর্মচারীরা মেনে নেবে না যে সেটি রোববার সচিবালয়ে এর প্রথম প্রতিফলন দেখা গেল। আসলে বলা হয় না যে যখন মানুষ বিদায় হয়, পতন হয়, তখন 4-5 দিক গর্ত খোঁড়ে। এই আওয়ামী লীগ সরকার এত প্রতাপশালী ছিল, বিগত 16 বছরের আওয়ামী লীগ সরকার, শেষ দিকে কি দৈন্যদশা দেখলাম আমরা। এই যে আন্দোলন, ছাত্র সমন্বয়করা রাস্তায় আন্দোলনটাকে কৌশলগত ভাবে মোকাবেলা বা যে কোনো ভাবে, সোজা কথা, মোকাবেলা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশপাশে আমরা কোনো রাজনীতিবিদকেই দেখিনি। আমরা সেই কদিন 3জন অরাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা দেখেছি, সালমান এফ রহমান, আনিসুল হক, আলী আরাফাত, যার কারণে পরিস্থিতিটা কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব হয়নি। ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস চারিদিক দিয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন। এই তালগোল পাকিয়ে ফেলারই একটি পদক্ষেপ, আরেকটি নতুন গর্ত হলো এই যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025। এটির খসড়া অনুমোদন হয়েছে, আমি আগেই বললাম যে গত বৃহস্পতিবার। এর প্রতিবাদে রোববার সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। রোববার দ্বিতীয় দিনের মতো এই বিক্ষোভ করছেন তারা, অর্থাৎ বৃহস্পতিবারও এই বিক্ষোভটি হয়েছে। শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দিয়েছেন। নিবর্তনমূলক ও কলা কানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে এসেছে তারা। অবৈধ কালো আইন মানব না ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা। মিছিল নিয়ে সচিবালয়ের ভেতরে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছেন বিক্ষোভকারীরা। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আমি খানিক আগে যেটি বললাম যে গত বৃহস্পতিবার সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর থেকে আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন তারা। এই আইনটা, যে নতুন আইনটা আনা হয়েছে, তাতে একজন সরকারি কর্মচারীকে 8 দিনের মধ্যে কোন রকমের কোনো কারণ ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা যাবে। প্রথমে একটা কারণ দর্শানো নোটিশের জবাব দিলে, এই জবাবটাও যদি সন্তোষজনক না হয়, তবুও 8 দিনের মধ্যে চাইলে সরকার চাকরি থেকে বরখাস্ত করতে পারবে। এটি আসলে এই যে সাম্প্রতিক সময়ে গত 10 মাসে সরকারি অফিস ম্যানেজ করতে না পারার কারণে শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের সরকার এমন একটি কালো আইন, সামরিক শাসনের আমলে যে কোনো প্রতিরোধ নিয়ন্ত্রণের জন্য অনেক কিছু ব্যবস্থা নিতে হয়েছে। যে আইনটা, আমি এই বিষয়টি নিয়ে আমি গত এপ্রিলেও কথা বলেছিলাম, আবারও বলছি আজকে যেহেতু নতুন করে সমস্যার উদ্ভব হয়েছে, এজন্য যে এই আইনটা এমন একটা আইন যে সরকারি চাকরিজীবীদের জন্য একটা আত্মঘাতী আইন। সাধারণত সরকারি চাকরিজীবীদের বয়স 25 বছর হয়ে গেলে তাদেরকে কোনো কারণ দর্শানো ছাড়া সরকার যদি চায়
জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে, কিন্তু অন্যান্য 25 বছরের আগে যারা, তাদেরকে অবসরে পাঠানো যায় না। কিন্তু এখন একজনের চাকরি যদি 5 বছর হয়, তাকেও সরকার চাইলে অবসরে পাঠাতে পারবে। এই অবস্থায় 15 লক্ষ সরকারি কর্মচারীকে এই আইনটা মেনে নেবে? ডক্টর ইউনূসের বোঝা উচিত, সরকারি কর্মচারীদের বিগড়িয়ে অতীতেও কেউ কখনো কোনোদিন ক্ষমতায় থাকতে পারেনি। 1996 সালের জনতার মঞ্চ থেকে শুরু করে পরবর্তীতে প্রত্যক্ষ পরোক্ষ নানা সহযোগিতায় সরকার কিন্তু টেকেনি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস চারিদিক দিয়ে গর্ত খুঁড়তে খুঁড়তে সরকারি কর্মচারীদের নিয়েও একটি গর্ত খুঁড়ে ফেললো। এতে করে সরকারি কর্মচারীরা এটা কোনোভাবেই মানবে না। আন্দোলন শুরু হয়ে গেছে, এবং আন্দোলনটা, এই যে আন্দোলন, যে এই আন্দোলন করাটাও এই আইন অনুযায়ী অপরাধ, অন্যকে আন্দোলনে ডাকাটাও অপরাধ, এমনকি কেউ যদি অফিসে না আসে সেটি অপরাধ। ইচ্ছাকৃত ভাবে ছুটি ছাটা ছাড়া কিংবা অন্যকে কর্মে যোগদান করা, নতুন আইন অনুযায়ী যে নতুন যে খসড়াটা অনুমোদন হয়েছে, কর্ম যোগদান করতে যদি কেউ উদ্বুদ্ধ করে, সেটি এই আইনে অপরাধ। কিন্তু ইতিমধ্যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলনে নেমে গেছে, তাহলে তো সবাই অপরাধ করে ফেললো, সবার চাকরি খেয়ে ফেলুন, পারবেন না। কাজে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি কর্মচারীদের নিয়ে আরেকটি নতুন বিপদে পড়েছে, এবং এই একটা বিপদ ডক্টর ইউনূসের বিদায় ঘন্টা বাজাতে যথেষ্ট। ডক্টর ইউনূস চারিপাশ দিয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন। আমরা ভাবছি যে ডক্টর ইউনূস মনে হয় চলে যাচ্ছেন, পদত্যাগের নাটক করলেন, চলে যাচ্ছেন, কিন্তু তিনি আসলে যেতে চান না, তিনি থাকতে চান, তিনি দীর্ঘদিন থাকতে চান। তার খায়েশটি এমন। এটি একটি নিতান্তই নাটক, তবে যত নাটকই করুন না কেন, চারপাশ দিয়ে দেশ এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি থেকে আরেকটি নতুন পালক যুক্ত হলো, সরকারি কর্মচারীদের এই কালো আইনটি। এই কালো আইনটি সরকারি কর্মচারীরা কোনোভাবেই মেনে নেবে না। ওদিকে এনবিআর কর্মচারীরা এনবিআরকে বিভক্ত করবার দায়ে আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম চলমান আছে। এত কিছুর পরেও ডক্টর ইউনূস টিকে থাকবে আপনি মনে করেন? অসম্ভব। খুব শীঘ্রই, সেটি কবে এই মুহূর্তে দিন তারিখ সময় বলা কঠিন, খুব শীঘ্রই ডক্টর ইউনূস বিদায় নিতে বাধ্য হবেন। এমনকি ডক্টর ইউনূস হয়তো একটা বিদেশ যাবার নাটক করে, বিদেশি সফর, রাষ্ট্রীয় সফরের নাটক করে ডক্টর ইউনূস দেশ ত্যাগ করতে পারেন। কাজেই ডক্টর ইউনূসের রক্ষা হবে না, এটি হচ্ছে মোদ্দা কথা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই